নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। রাজ্যসভার উপনির্বাচনেও একছত্র আধিপত্য বজায় রইল বিজেপির। প্রত্যাশিতভাবেই ত্রিপুরার একমাত্র আসনে জয়ী হলেন রাজীব ভট্টাচার্য, হলেন সাংসদ। রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংসদে তুলে ধরবেন বলে জয়ের পর একান্ত প্রতিক্রিয়ায় নিউজ নাওকে জানালেন রাজীব বাবু। প্রত্যাশিতভাবেই ত্রিপুরার রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনের উপনির্বাচনেও একচ্ছত্র আধিপত্য বজায় রাখল বিজেপি। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথার মোট 47 জন বিধায়কের ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। রাজ্য এবং বহির্রাজ্যের হাফ ডজন হেভিওয়েট নেতার নাম নিয়ে যখন রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে চলছিল জোর জল্পনা, ঠিক তখনই রাজ্যসভার একমাত্র আসনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম মনোনীত করে রাজনীতির অতি বড় বোদ্ধাদেরও হতচকিত করে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক সমীকরণের কোন পাটিগণিতের ফর্মুলায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতিকে রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠালো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, বিষয়টি পরিষ্কার হবে আর কিছুদিনের মধ্যেই। এদিকে প্রত্যাশিত জয়ের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে দেওয়ার জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বাদ যায়নি নিউজ নাও। ডাবল ইঞ্জিনের সরকার চলছে রাজ্যে, এবার তাতে যুক্ত হলো আরো একটি পালক। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা হবে সংসদে। জয়ের পর একান্ত প্রতিক্রিয়ায় নিউজ নাওকে জানালেন রাজীব বাবু। আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরামথার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করবে। শুধুমাত্র রাজ্যসভা নির্বাচন কেন, ত্রিপুরাতে রাজনীতির ঘুঁটি যেখানে বলিষ্ঠভাবে সাজিয়ে রেখেছে মোদী শাহ নাড্ডারা, সেখানে রাজীব ভট্টাচার্যের বিপরীতে নিজেদের 10টি ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিপিআইএম প্রার্থী সুধন দাসকে। কংগ্রেসের 3 জন বিধায়ক বিরত থাকেন ভোটদান থেকে। ত্রিপুরা বিধানসভার 60 জন সদস্যের মধ্যে ভোট দান করেছেন 57 জন। তবে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এরপর প্রতিমা ভৌমিক, এরপর জিষ্ণুদেব বর্মা এবং সর্বশেষ সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সংগঠনের তাবর তাবর নেতৃত্বদের সংসদীয় রাজনীতিতে তুলে ধরার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সার্বিকভাবে বলতে গেলে জাতীয় দল হিসেবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিজেপির জুড়ি মেলা ভার বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহরের এক সুদৃঢ় যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিগম বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার আক্রমণের শিকার পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী। পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার দুর্বৃত্ত বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। চেয়ারপারসন অনামিকা দাস পাল রায়ের স্বামী অতনু পাল রায়কে রাস্তায় দাঁড় করিয়ে 4-5 জন বিজেপি কর্মী অপদস্থ করেছেন বলে অভিযোগ। অতনুকে লাঠি দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তিনি ভয়াবহ রক্তাক্ত হয়েছেন। এরপরেই মেলাঘর হাসপাতাল থেকে তাকে আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়। অতনু পেশায় ঠিকাদার। নেগো বাণিজ্য নিয়েই আক্রমণ হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে অতনু কালী পুজো থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিপাহীজলা দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। আরও অভিযোগ, সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার হন চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন তিনি। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাই কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না। আমার গায়ে অবধি তারা হাত দিচ্ছে। অনামিকা দাস পাল রায়ের অভিযোগ, তিনি চেয়ারপারসন হয়েও নিরাপদ নয়। ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকার পরেও লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিজেপির ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। দলীয় সংগঠনকে তেজি করার জন্য এবার কমজোরি বুথের সদস্যপদ বৃদ্ধি করার ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যেও সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সদস্যপদ সংগ্রহ অভিযান। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেওয়ানের মহাশয় মাননীয় রাজ্য সভাপতিকে নেশা করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। ঠিক আছে। সদস্য সংগ্রহ অভিযানের সূচনা মঞ্চ থেকে সংগঠন তেজি করতে আরও কিছু টিপস দিয়েছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে অন্যতম দলে আরও বেশি সংখ্যক মহিলাদের সদস্য করার উপর জোর দিয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই, যে জায়গায় দলীয় সংগঠন দুর্বল এমন বুথগুলিতে আরও জোরদার সাংগঠনিক কাঠামো। এর আগের সদস্য সংগ্রহ অভিযানে 10 কোটি সদস্য সংগ্রহ করেছিল পদ্ম শিবির। এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে গেরুয়া তৎপরতা। প্রদেশ বিজেপি অফিসে আয়োজিত দলীয় কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রী মানিক সাহার কণ্ঠে। প্রদেশ বিজেপি সভাপতি ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন, সদস্য পদ ডাবল করার উদ্দেশ্য নিয়েই মাঠে ময়দানে দলের সাংগঠনিক বিভিন্ন স্তরে চলবে সংশ্লিষ্ট কর্মসূচি। প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষ মতো, অর্থাৎ ডাবল, এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করব, এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল। একই সুর শোনা গেল প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের গলাতেও। অক্টোবর মাস থেকেই লক্ষ্য পূরণে প্রদেশ বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে এদিন জানান তিনি। এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যপদ অভিযানের সূচনা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্পষ্ট বার্তা দিয়েছেন তার মূল কথা হলো, সহজ জায়গায় তো সবাই পারে, যেখানে চ্যালেঞ্জ রয়েছে সেখানে পদ্ম ফোটাতে হবে। তবে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষিতে বিজেপি আরও 10 কোটি নতুন সদস্য যোগ করার যে লক্ষ্যমাত্রা রেখেছে তা পূরণ করতে পারবে কিনা সেই নিয়েই উঠছে একাধিক প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ রাজনৈতিক পরিসংখ্যানের গ্রাফ দেখলে পরিষ্কার, 2014 থেকে 2019 বিজেপির সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে 282 থেকে 303। দলের আসন সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 18 কোটি। ধারে ভারে প্রবল শক্তিশালী বিজেপি শক্ত ঝটকা খায় চলতি বছরের লোকসভা নির্বাচনে। দুনিয়ার বৃহত্তম শক্তিশালী দল হয়েও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় আপকি বার 400 পার স্লোগান তোলা বিজেপি শিবির। শরিক নির্ভর হয়ে কেন্দ্রে গঠন করে সরকার, অর্থাৎ ঘাড়ের কাছে যখন রাহুল গান্ধীর টিম ইন্ডিয়া দাঁড়িয়ে বিভিন্ন জোর নিঃশ্বাস ফেলছে, তখন আরও 10 কোটি সদস্যকে দলে অন্তর্ভুক্ত করা শুধু চ্যালেঞ্জই নয়, রীতিমতো কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। বর্ধিত সদস্য সংখ্যার সঙ্গে আসন সংখ্যা কমে যাওয়ার এই জটিল রাজনৈতিক পাটিগণিত সহজ অঙ্ক করা ও ভোটের ময়দানে তাকে বাস্তবায়িত করতে পদ্ম শিবিরকে যে অনেক কাঠখড় পোহাতে হবে তাতে কোনো সন্দেহ নেই। ভুলে গেলে চলবে না, মহিলা ও যুব প্রজন্মের সমর্থনেই দেশে এতদিন চলছে বিজেপি রথ। কোনো দুর্বলতার সুযোগে রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা সেই ভোট ব্যাংক যাতে কবজা না করতে পারে তাই নিশ্চিত করতে চাইছে টিম বিজেপি। দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা বিজেপি নানা প্রান্তের প্রতিষ্ঠান বিরোধী বাতাসের মধ্যে নিজেদের পালের বাতাস কতটুকু শক্তিশালী করে তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য ইউনিফর্ম লোন রিলিফ বা অভিন্ন ঋণ ত্রাণ দেওয়ার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বন্যায় কৃষি খাতে প্রায় 3000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক হিসেব রাজ্য সরকারের।
অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 17 লক্ষ মানুষ। সরকারি হিসেবে বন্যায় সর্বশান্ত হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ইউনিফর্ম লোন রিলিফ বা অভিন্ন ঋণ ত্রাণ দেওয়ার জন্য ব্যাংকগুলির দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার। রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বন্যার্তদের জন্য বিদ্যমান ঋণ পুনর্গঠন, প্রাথমিক খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি এবং সিএসআর তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের হাত প্রসারিত করার মতো বিষয়গুলিতে সিদ্ধান্ত নেবার জন্য রাজ্যের সবকটি ব্যাংককে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উনি বলেছেন যে ব্যাংকার্সের যে আরবিআই এর মাস্টার সার্কুলার আছে সেখানে বলা আছে যে লোনটা রিস্ট্রাকচার হতে পারে। লোনটা রিস্ট্রাকচারের জন্য ব্যাংকারের পক্ষ থেকে এখানে এসএলবিসি ডিপার্টমেন্ট আছে, রিস্ট্রাকচার হলে সেটা পিরিয়ড অফ রিপেমেন্ট এইগুলি রিস্ট্রাকচার হতে পারে। কিভাবে করবে ব্যাংকার্সদের পুরো ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশন অ্যাপ্লাই না করে একটা ইউনিফর্ম মানে রেটে দেওয়া, ইউনিফর্ম একটা পিরিয়ড বা হোয়াট এভার ডিসিশন ইজ টেকেন ইউনিফর্মে যদি না হয় তাহলে এটা ভালো হবে। তার জন্য আলাদাভাবে ব্যাংকার্সদের সঙ্গে এসএলবিসি মিটিং করবে। চিফ সেক্রেটারি নাবার্ড এবং আরবিআই সহ অন্যান্য ব্যাংকার্সদের বলেছে যে যাতে সর্বতভাবে এই ফ্লাড ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদের সাহায্য করা যায় এবং তাদের ডিস্ট্রেস কন্ডিশনে যারা আছে তাদের আপলিফট করা যায় বাই এক্সটেন্ডিং নেসেসারি লোন ইন ডিফারেন্ট সেক্টরস। আর এছাড়াও যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড থাকে, যদিও ছোট্ট অ্যামাউন্ট, তবুও যদি কোনো ক্ষেত্রে যেখানে সম্ভব ব্যাংকার্সরা যাতে এই ব্যাপারে এগিয়ে আসেন এবং ফ্লাড ভিকটিমদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে। এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যাংকগুলিকে পিএম বিশ্বকর্মা, পিএম ইজিপি এবং স্বাবলম্বনের অধীনে অনুমোদিত ঋণ বিতরণ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বলে জানিয়েছে অর্থ দপ্তরের সচিব। ড্যামেজ হয়েছে, whether it is individual, whether it is a community, whether it is a government property. We have already reported the damage. We asked actually what kind of cooperation we need from the bankers, whether it is in the form of CSR or credit, that they are going to extend. They are going to conduct meeting immediately with participation of RBI and NABARD. They'll be restructuring the loan. And for the fresh loan also, they'll be making camps. Camps means actually they'll be making a schedule bank-wise with consultation. I think district administration they'll be consulting, and in various districts they'll be organizing camps where they'll be extending the credit, especially Kishan credit card. প্রাথমিক পর্যায়ের রিপোর্টে কৃষি খাতে প্রায় 3,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে বিশেষ করে কৃষকদের ক্ষতির পরিমাণ খুঁজে বের করার জন্য চূড়ান্ত মূল্যায়নের কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্য সরকার। বন্যার এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে ঋণের বোঝা থেকে কিছুটা স্বস্তি দিতে বাণিজ্যিক ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোট শরিক কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক। আপাতত প্রকাশ্যে আসেনি জোট শরিকদের প্রতি কাঁদা ছোড়াছড়ির চিত্র। তবে রাজ্য সম্পূর্ণ বিপরীতে হাঁটছে। প্রকাশ্যে জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মন একে অপরের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেন। মঙ্গলবার ভোট দেওয়ার পর জিতেন্দ্র চৌধুরীকে কংগ্রেসের ভোট বয়কট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এটা কংগ্রেসের নিজস্ব মতামত। কংগ্রেসের সঙ্গে পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করেনি সিপিএম, যা ছিল সেটা কেবলই আসন সমঝোতা। আরো একটি বিষয় বলেন তিনি, জাতীয় স্তরে কংগ্রেস বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ঠিকই, তবে রাজ্যের চিত্র হয়তো আলাদা। মূলত কৈলাসহরে বিজেপি এবং কংগ্রেসের একযোগে পঞ্চায়েত গঠনের পরেই রাজ্য সিপিএম এবং কংগ্রেসের জোটে ফাটল ধরেছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি।
স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানো হোগা, রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কি না জানা, ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ, এই ভালো, আর দেশের বিজেপি খারাপ, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে এসছে কিনা এটা তো আমি বলতে পারবো না, এটা তাদের ব্যাপার। এদিন জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানিয়েছেন, জিতেন্দ্র চৌধুরী প্রদেশ কংগ্রেসের অবস্থা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের উত্তর দিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস একেবারেই বাধ্য নয়। তবে সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে সিপিএম বিরোধী মন্তব্য। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সরাসরি অভিযোগ করেছেন, তাদের সঙ্গে সলা পরামর্শ না করেই সিপিএম রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করেছে। এরপরেও সিপিএম কিভাবে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে তা ভেবেই তাজ্জব বনে যাচ্ছেন তিনি। সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়াতে এদিন সিপিএম নেতা বাদল শীল খুনের ঘটনাও উঠে এসেছে। সুদীপ রায় বর্মন জানিয়েছেন, বিজেপি লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, শুধুমাত্র এই ঘটনার বিরোধিতা করেই কংগ্রেস রাজ্যসভার ভোট বয়কট করেছে। বলা শোভনীয় হয় না, কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে। এবং আমি বিরজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে, পাবলিকেরকে অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা ভোট দিই। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, वो नहीं चलेगा। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব, এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে। এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএমও এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করব। আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয়, আমরা ভোট যদি কথা কেন বলেন, আমরা বলছি মানুষ, এটা তো যদি না, যদি মানুষকে মারা হতো। এদের সিপিএম এর কাছে একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে, শামশিল বাদল শীল বোধ, ইফ আই এম নট মিস্টেকেন, ওকে খুন করা হয়েছে। ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরও হয়েছে, ওদেরও হয়েছে। একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম, তার প্রতিবাদ জানি। ওটা তো করলো না, পাট করে হুপ করে কথা নয় ব্যর্থে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল। তো ইট ইজ নট নেসেসারি যে আমরা তাদের এই এদের সঙ্গে আমরা সব ইস্যুতে আমাদের সহমত পোষণ করি। এই গোটা ঘটনায় বিশেষভাবে উল্লেখ্য, মঙ্গলবারেই সিপিএম থেকে 2 নেতা কংগ্রেসে যোগদান করেছেন। টিটন পালের দাবি, তাদের সঙ্গে কংগ্রেসে আসছেন আরো প্রচুর সংখ্যক ভোটার। উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অবসরপ্রাপ্ত কর্মচারী মাধব জামাতিয়া ও বীরেন্দ্র জামাতিয়া কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলের পতাকা দিয়ে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। এই 2 ব্যক্তি সিপিএম নেতা বলেই পরিচিত ছিলেন স্থানীয় এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাম্প্রতিক বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন মৃৎশিল্পীরা। রাজধানী সংলগ্ন আড়ালিয়া এলাকা থেকে মৃৎশিল্পীদের আর্থিক ক্ষতির নিদারুণ চিত্র নিউজ নামের পর্দায়। বাবা মূর্তি করে ঘরে আনবে বহু কাঙ্ক্ষিত টাকা, আর সেই টাকা দিয়ে রতন কাকুর কাপড়ের দোকানে ঝোলানো জোরে দেওয়া ফ্রক কিনবে ক্লাস 5-এ পড়া ছোট্ট মিনু। সামনে যে ঢ্যাংকুরাকুর খুশির দুর্গাপুজো, কিন্তু ছোট্ট মিনুর স্বপ্ন আর আশায় জল ঢেলেছে বৃষ্টি আর বন্যা। তার বাবা যেখানে মূর্তি তৈরি করে সেখানে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে মিনুর বাবার বহু পরিশ্রমে তৈরি করা সব গণেশ আর মা দুর্গার কাঠামোর মূর্তি।
বাবার ম্লান মুখের কালো ছায়া মিনুর মুখেও এসে পড়েছে। বৃষ্টির পর আকাশ যখন এখন রোদ ঝলমল, তখন কালো ডাগর চোখ নিয়ে জানালার শিক ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে ছোট্ট মিনু। শুনতে কাব্য মনে হলেও রাজ্যের মৃৎশিল্পীদের ঘরে এমন বহু মিনুর মুখের হাসি কেড়ে নিয়েছে সাম্প্রতিক বন্যা আর বৃষ্টিতে পুজোর আনন্দ যেমন ম্লান, তেমনি মিনুর বাবার মতো আরো বহু মৃৎশিল্পীদের চোখে জল। বছরের এই সময় রাত দিন পরিশ্রম করে মূর্তি তৈরি করে অর্ধেক বছরের খোরাক জোগাড় করতেন দরিদ্র মৃৎশিল্পীরা। রং করা মূর্তিতে এখন হালকা ধূসর বন্যার মাটির প্রলেপ ধুয়ে দিয়ে গেছে তাদের যাবতীয় আশা আর স্বপ্নকে। কত জাতীয় আন্তর্জাতিক মাথাভারী ঘটনা নিয়ে নেতাবাবুরা দিনরাত এক করছেন, কিন্তু ক্ষতির শিকার এই দরিদ্র কারিগর আর শিল্পীদের পাশে এখনো অব্দি দাঁড়ায়নি সরকার ও মন্ত্রী বাহাদুররা। তাই রাজ্যের মৃৎশিল্পীদের দুঃখের সাতকাহনের অন্ত নেই। প্রতি বছর বৃষ্টি বাদল এলেই তাদের চোখের জলের কাব্যকথা নিঃশব্দে মিশে যায় গোমতী আর হাওড়ার কুলকুল জলের সঙ্গে। কাল্পনিক দুঃখ বিলাস নয়, বাস্তবের দুঃখ আর শিল্পীর মনের হাহাকারি ফুটে উঠেছে নিউজ নামের সাংবাদিকের ক্যামেরা লেন্সে। আড়ালিয়া এলাকা থেকে পাঠানো বিস্তারিত রিপোর্ট তারই ঝলক বলে। ছোটো সাইজের 4 ফুট 5 ফুটের 16টা গণেশ নাই, তারপরে 35টা কালী, আর এখানে জল আছিল আপনার এই যে গণেশটা নতুন করে মাটি দেখতেছেন, এই হাতটা অব্দি জল আছিল এখানে। আর আমার 1.5 লাখ টাকার গয়না ছিল, কালী, দুর্গা আর গণেশের সব গেল। কোনো ধরনের সরকারি সাহায্য কি এখনো পেয়েছেন? সংবাদ মাধ্যম প্রতিনিধির প্রশ্নের উত্তরে মৃৎশিল্পী নারায়ণ ঘোষ মৃদু হেসে বুকের ব্যথা গোপন করে লুকিয়ে যে উত্তর দিলেন, তার মধ্যা কথা আমাদের সাহায্য কে দেবে? হক কথা, নারায়ণবাবু, দেশে কত ভারী ভারী ঘটনা রয়েছে। কোন শিল্পীর অভাবী সংসারের আদরের ছোট্ট মিনু নামের মেয়েটি জোরে ফ্রক কিনতে পারলো কি পারলো না, তার খবর কে রাখে? আমরা সাহায্য করে দিব, আমরা নিজের পয়সা কাটাইয়া কাজ করন লাগে, নিজে সব কিছু করন লাগে। তাই রাজধানীর পাশাপাশি ধলাই থেকে বিলোনিয়া, আমবাসা থেকে তেলিয়ামুড়া, যেখানে বন্যা রুদ্ররূপ নিয়ে আঘাত এনেছে, ভেসে গিয়েছে শিল্পীর আঙুলের নিপুণ ছোঁয়ায় তৈরি মার মুখ, সেখানে যেসব জায়গায় এমন অনেক ছোট মিনুর কাছে জানলার গারদ আর কাদামাটি মাখা উঠোনই এখন দুর্গাপুজো। শরতের নীল আকাশে রোদ যখন তেরচা হয়ে মিনুদের উঠোনে এসে পড়ে, তখন ম্লান মুখে গেটের সামনে দাঁড়িয়ে মিনুর অন্তহীন অপেক্ষা। ওই তো বাবা টাকা নিয়ে বাড়ি আসছেন, এবার মিনু নতুন ফ্রক কিনতে। আসলে কিনতে পারবে কি মিনু সেই নীল রঙের প্রিয় ফ্রক? উত্তর মা দুর্গাই জানেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনের পর এই অভিমত প্রকাশ করেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে আসেন রাজ্যপাল। রাজ্যপালের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আইজি প্রিজন রমেশ রেড্ডি, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি, বিশালগড়ের মহকুমা শাসক তথা জেলা সুপার রাকেশ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। সংশোধনাগারে রাজ্যপালকে গার্ড অফ অনার দেন জেলা পুলিশের জওয়ানরা। তারপর অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে কারাকক্ষের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল। কয়েদিদের থাকার জায়গার রান্নাঘরের পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কয়েদিদের সাজা দেওয়ার জন্য সংশোধনাগারে পাঠানো হয় না, বরং অল্প সময়ের মধ্যে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর অপরাধমূলক কর্মকাণ্ডকে সংশোধন করার জন্য কয়েদিদের সংশোধনাগারে পাঠানো হয়। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থা সন্তোষজনক বলে মতামত প্রকাশ করেন তিনি। মহিলা কয়েদিদের থাকার জন্য জায়গার অভাব নেই বলে পরিদর্শনের পর মন্তব্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। वुमेन जेल का है, अभी इधर का लोकल ऑफिसर्स ने बताया कि उसके ऊपर भी और बनने वाले हैं। अभी ये তবে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি ও পট পরিবর্তনের পর রাজ্যে বিচারাধীন বন্দির সংখ্যা বেড়েছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত বলা যায়, বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা বদলের ঘটনার পর থেকেই বেড়েছে অবৈধ অনুপ্রবেশ। জানমাল রক্ষা করতে ঝুঁকি নিয়েও রাজ্যে আসার চেষ্টা করছেন সমস্যাদীর্ণ বাংলার নাগরিকরা। বর্তমানে রাজ্যের বৃহৎ কেন্দ্রীয় সংশোধনাগার হিসেবে পরিচিত বিশালগড় প্রভুরামপুর স্থিত এই কেন্দ্রীয় সংশোধনাগার
কেন্দ্রীয় সংশোধনাগার বৃহৎ হিসেবে পরিচিত হলেও কয়েদিদের স্থান সংকুলনের জন্য চলছে নির্মাণ কাজ। কয়েক মাস আগে এই কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই পালিয়ে যায় বিচারাধীন এক কুখ্যাত NLFT জঙ্গি। সেই ঘটনার পর সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবি নিয়ে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে জমায়েত করেন ও সংশ্লিষ্ট দাবি রাখেন পুলিশ হেডকোয়ার্টারের কনস্টেবল পদে পরীক্ষায় বসা বেকার যুবক যুবতীরা। তাদের বক্তব্য 2022 সালে ফিজিক্যাল এবং 24 সালে লিখিত পরীক্ষা দিয়েছেন তারা। তবে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে খুবই ধীর গতিতে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে দাবি রাখেন বেকাররা। তবে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ প্রদর্শন প্রায় রুটিন কালচারে পরিণত হয়েছে রাজ্যে। সরকারি চাকরির নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সরকার যখন নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তখন এই ধরনের বিক্ষোভ ও স্মারকলিপি কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই উঠছে প্রশ্ন। যার কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ওই দিনকে সুশান্ত স্যার। রাজ্যে নেশার বাড়ন্ত হেরোইন সেবনকারীদের পাকড়াও করলেন গ্রামবাসীরা। জ্বালিয়ে দিলেন দুটি বাইকও। ঘটনাস্থলে যান ধর্মনগর থানার পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে বাইকগুলি পড়ে ছাই। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের একটি শ্রেণীই বোধ হয় অঙ্গীকারবদ্ধ। অধিকাংশ সময়ই নাবালক থেকে মাঝবয়সী ধরা পড়ছেন নেশা সেবনকারী বা নেশা পাচারকারী হিসেবে। তাদের কাছে নেশামুক্ত সমাজের অঙ্গীকার যেন আদতেই অর্থহীন। নেশা সেবনকারীরা প্রশাসনকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তাদের মন মর্জি। তবে কম যাচ্ছেন না গ্রামবাসীরাও। হেরোইন সেবন করার অপরাধে উন্মত্ত জনতা প্রকাশ্যে পুড়িয়ে দিলেন দুটি বাইক, তুলোধুনো করলেন নেশা সেবনকারীদেরও। এই ক্ষেত্রেও পুলিশের ভূমিকা ছিল কেবলমাত্র নীরব দর্শকের। সোমবার রাতে ধর্মনগর থানার সোনারুবাসা এলাকার কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি বাইক নিয়ে নেশা সেবনকারীরা আসেন। এরপরই সমাজকে সোজা পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় গ্রামবাসী একজোট হতে থাকেন। দাবি, এরই মাঝে কয়েকটি যুবক তা টের পেয়ে বাইক নিয়ে পালাতে চায়। তবে সোনারুবাসা SB স্কুলের সামনে দুটি বাইক সহ 3 হেরোইন সেবনকারীকে আটক করেন গ্রামবাসীরা। ধৃতরা ধর্মনগর ও কদমতলা থানা এলাকার দীপ দাস, সন্দীপ নাথ এবং গৌরাঙ্গ গোস্বামী। তবে এত কিছুর পরেও অপর 2 হেরোইন সেবনকারী সহ হেরোইন বিক্রেতা হেলাল উদ্দিন পালিয়ে যায়। এরপরেই ক্ষোভের জোটে উত্তেজিত গ্রামবাসী ধৃত 3 হেরোইন সেবনকারীকে মারধর করেন এবং তাদের বাইক দুটিতে আগুন ধরিয়ে দেন। ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে 3-4টা ছেলে বাইক নিয়ে ঢুকছে। বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি, পাওয়ার পরে এই ছেলেগুলো আটকে তারা হাতে ড্রাগস পাওয়া গেছে। বেশ ভালোভাবে ড্রাগস পাওয়া গেছে। 2টা ছেলে বাগিয়ে গেছে, তার কাছেও পকেটে জাতা মারে দিয়ে তারা পাকছে। টোটালি হেলাল 3 মাস ড্রাগস আওতায় ধরা পড়িয়া 3 মাস আসছিল থানাতে। যখনই ছুটার পরে 1 মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে। তার বাড়িতে প্রত্যেকদিন 150 থেকে 200টা বাইক গাড়ি গিয়া যায়, ড্রাগস বিক্রি হয়। সাথে হয়েছে কি তা থানার থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গা, এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গা। আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয়। তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরে কইছে আমরা ছেলে কিচ্ছু করতে নাই। কিন্তু যেমনি 8টা বাচ্চা রাত্র লোকের অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু ফুলাফান আবার তার বাড়িতে গিয়া আইছে। তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলোর ধরা হয়েছে, ধরে থানার হাতে দেওয়া হয়েছে। ড্রাগস পাওয়া গেছে। কয়টা ছেলে দেওয়া হয়েছে? এই গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকাই পালন করে। যদিও বাইক পুড়িয়ে দেওয়ার সময় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, তবে যতক্ষণে দমকল বাহিনীর কর্মীরা এসে উপস্থিত হন ততক্ষণে বাইক দুটি পুড়ে নিঃশেষ হয়ে গেছে। নেশা সেবনকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ গ্রামবাসী। তবে উন্মুক্ত অবস্থায় ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার ঠিক কিসের নজির তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।